অধ্যায় ৭। জেফ্রি নিউম্যান। জেফ্রি নিউম্যান একজন সফল ট্রেডার যিনি মূলত ঝুঁকি ব্যবস্থাপনা ও ছোট ক্ষতি নিয়ন্ত্রণের কৌশলের জন্য বিশেষভাবে দক্ষ। এই অধ্যায়ে জ্যাক ডি সোহাগার তার সাক্ষাৎকারের মাধ্যমে নিউম্যানের বাজারের মানসিকতা, কৌশল এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি বিশ্লেষণ করেছেন। নিউম্যানের ট্রেডিং দর্শন মূলত পেনি ওয়াইজ ডলার ওয়াইজ নীতির উপর ভিত্তি করে, অর্থাৎ তিনি ছোট ক্ষতি বা ক্ষতির ঝুঁকি যত দ্রুত সম্ভব সীমিত করার উপর জোর দেন যাতে বড় ক্ষতির সম্ভাবনা কমে। তিনি বলেন, বাজারে যে কোনো সময় ভুল হতে পারে, তাই ক্ষতি যত দ্রুত চিহ্নিত করা যাবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাকে মানসিকভাবে চাপ কমাতে এবং দীর্ঘমেয়াদী ধারাবাহিকভাবে লাভজনক থাকতে সাহায্য করেছে। এই অধ্যায়ে আরও আলোচিত হয়েছে যে নিউম্যানের ট্রেডিং মানসিকতা অর্থাৎ মানসিক নিয়ন্ত্রণ ও ধৈর্যের সঙ্গে সম্পর্কিত। তিনি কখনো হঠাৎ করে সিদ্ধান্ত নেন না, বরং প্রতিটি ট্রেডের আগে বাজারের পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করেন। এই নিয়মিত পর্যালোচনা তাকে বাজারে অপ্রত্যাশিত পরিবর্তনের ক্ষেত্রে প্রস্তুত রাখে। নিউম্যানের কৌশলগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত হল পজিটিভ সাইজিং। তিনি প্রতিটি ট্রেডের জন্য নির্দিষ্ট সীমার মধ্যে অর্থ বিনিয়োগ করেন যাতে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। একই সঙ্গে তিনি তার স্টপ লস ব্যবহার করে ক্ষতি স্বয়ংক্রিয়ভাবে সীমিত রাখেন। এটি বোঝায় যে তিনি শুধুমাত্র লাভের দিকেই মনোযোগী নন, বরং ক্ষতির ঝুঁকি কতটা সম্ভব নিয়ন্ত্রণ করতে পারে তা সমানভাবে গুরুত্ব দেন। এই চ্যাপ্টারটি থেকে বা এই অধ্যায়টি থেকে যে শিক্ষাগুলো আমরা গ্রহণ করতে পারি, যেমন ১. ক্ষতি সীমিত করুন, অর্থাৎ ক্ষতি যত দ্রুত সম্ভব স্বীকৃত ও নিয়ন্ত্রণ করতে পারলেই প্রফিট ভালো করা সম্ভব। পয়েন্ট ২. ধৈর্য ও মানসিক স্থিতিশীলতা, বাজারে অপ্রত্যাশিত প্রস্তুতিতে মানসিকভাবে স্থিতিশীল থাকা। পয়েন্ট ৩. পজিশন সাইজিং এবং স্টপ লস কৌশল, প্রতিটি ট্রেডের ঝুঁকি পরিমাপ এবং সীমাবদ্ধ রাখা। ও চতুর্থটি হলো বাজারে শৃঙ্খলাপূর্ণ বিশ্লেষণ, অর্থাৎ হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে নিয়মিত এবং পর্যায়ক্রমিক বিশ্লেষণ করা। এই অধ্যায়টি ট্রেডারদের জন্য অত্যন্ত মূল্যবান, কারণ এটি দেখায় যে কিভাবে ছোট ক্ষতি নিয়ন্ত্রণ ও মানসিক স্থিতিশীলতা ধরে রাখার মাধ্যমে দীর্ঘমেয়াদী লাভজনক হওয়া যায়। জেফ্রি নিউম্যানের দর্শন একটি খুবই বাস্তবধর্মী এবং কার্যকর ট্রেডিং নীতি যা নতুন ও অভিজ্ঞ ট্রেডারদের উভয়ের জন্য প্রযোজ্য। অধ্যায় ৮। ক্রিস ক্যামিলিও নেইথার। জ্যাক ডি সোহাগারের বইয়ে আননোন মার্কেট উইজার্ড এই অধ্যায়টিতে অষ্টম অধ্যায়ে যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো ক্রিস ক্যামিলিওর অনন্য ট্রেডিং কৌশল, যা তিনি নেইথার নামে পরিচিত। এই অধ্যায়ে ক্যামিলিও তার ট্রেডিং দর্শন, কৌশল ও সফলতার পেছনের কারণগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছেন। যেমন ট্রেডিং কৌশল ও নেইথার বিষয়টা কী। ক্রিস ক্যামিলিওর ট্রেডিং কৌশল মূলত নেইথার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপর ভিত্তি করে নয়। তিনি একটি নতুন দৃষ্টিকোণ থেকে বাজারকে অ্যানালাইসিস করেন, যা তিনি সোশ্যাল আর্বিট্রেজ অর্থাৎ নামে অভিহিত করেন। এই কৌশলে ক্যামিলিও সামাজিক মিডিয়া, ট্রেন্ড এবং জনসাধারণের মনোভাব পর্যবেক্ষণ করে ট্রেডিং সিদ্ধান্ত নেন। সফলতার গল্প। ক্যামিলিও তার ট্রেডিং ক্যারিয়ার শুরু করেন $৮৩,০০০ দিয়ে এবং 14 বছরে তা 21 মিলিয়নে পরিণত করেন, যা গড় বার্ষিক রিটার্ন ছিল ৬৮%। তার প্রথম সফল ট্রেড ছিল 14 বছর বয়সে, যখন তিনি স্ন্যাপেলের ইনভেস্টিংয়ে সমস্যা লক্ষ্য করে একটি লাভজনক অপশন ট্রেড করেন। ট্রেডিং দর্শন ও মানসিকতা। ক্যামিলিও বিশ্বাস করেন যে সফল ট্রেডিংয়ের জন্য ধৈর্য, আত্মবিশ্বাস এবং বাজারের শব্দবাহিত তথ্য বিশ্লেষণের ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন সব লস বা ট্রেড খারাপ নয়, কিন্তু অর্থাৎ কখনো কখনো লস ট্রেডও শিক্ষণীয় হতে পারে। তিনি আরও পরামর্শ দেন যে ট্রেডিংয়ের অবস্থানে থাকাকালীন বাহ্যিক মতামত এড়িয়ে নিজের কৌশল বিশ্বাস রাখা উচিত। ভুল ও শিক্ষা। ক্যামিলিওর সবচেয়ে বড় ভুল ছিল আন্ডার আর্মোর, অর্থাৎ স্টকের কল পজিশনের 2/3 ক্ষতির মুখে বিক্রয় করা শুধুমাত্র বাহ্যিক বাজারের মতামতের কারণে। পরে তার মূল বিশ্লেষণ সঠিকভাবে প্রমাণিত হয় এবং স্টকটি উল্লেখযোগ্যভাবে লাভে পরিণত হয়। এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে নিজের বিশ্লেষণ, আত্মবিশ্বাস রাখা এবং বাহ্যিক প্রভাব এড়ানো উচিত। ক্রিস ক্যামিলিও ট্রেডিং কৌশল ও দর্শন ট্রেডিংয়ের জগতে একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে। তাই তাকে নেইথার কৌশল বা সোশ্যাল আরবিট্রেজ ধারণা ট্রেডারদের জন্য একটি অন্যান্য বা অনন্য পথ প্রদর্শন ও নির্দেশক হিসেবে কাজ করে। এই অধ্যায়টি ট্রেডিংয়ের সৃজনশীলতা, ধৈর্য ও আত্মবিশ্বাসের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে তুলে ধরে। অধ্যায় 9, মার্স্টেন পার্কার। এই অধ্যায়ে মার্স্টেন পার্কার আমাদের শেখান কিভাবে একজন ট্রেডার হিসেবে নিরাপদ এবং স্থিতিশীলভাবে সফল হওয়া যায়। পার্কার মূলত ডোন্ট কোয়াইট ইয়োর ডে জবস নীতির উপর জোর দেন। তার অভিজ্ঞতা অনুযায়ী অনেক নবাগত ট্রেডার বাজারে দ্রুত বড় লভ্যাংশ আশায় তার স্থিতিশীল আয়ের উৎস যেমন চাকরি বা ব্যবসা ত্যাগ করে ফেলেন। পার্কার দেখিয়েছেন যে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায়শ বড় আর্থিক ক্ষতির কারণ হয়ে ওঠে। পার্কার তার নিজস্ব গল্পের মাধ্যমে বোঝান যে তিনি ট্রেডিং শুরু করার সময় একটি স্থায়ী চাকরি চালিয়ে গিয়েছেন। এটি তাকে মানসিক চাপ কমাতে সাহায্য করেছিল। চাকরি থাকার কারণে তিনি ঝুঁকিপূর্ণ ট্রেডগুলোতে অতিরিক্ত লোভী ও আতঙ্কিত হয়ে পড়েননি। তার অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে আর্থিক নিরাপত্তা একটি স্থায়ী ভিত্তি থাকা একজন ট্রেডারের জন্য অপরিহার্য, বিশেষ করে যখন তিনি নতুন এবং বাজারের গতিশীলতাকে পুরোপুরি বোঝেননি। অধ্যায়ে পার্কার ট্রেডিংয়ের কৌশল ও ঝুঁকি ব্যবস্থাপনাকে দেখিয়েছেন। তিনি মূলত মেয়াদি এবং ছোট ও নিয়ন্ত্রিত ট্রেডগুলিতে মনোযোগী দেন। তিনি উল্লেখ করেন যে বড় লভ্যাংশের পিছনে ছুটতে গেলে প্রায়শ মানসিক স্থিতিশীলতা হারিয়ে যায়। পার্কার বলেন ধৈর্য এবং নিয়মিত ছোট সাফল্য দীর্ঘমেয়াদী লাভের চাবিকাঠি। তিনি ঝুঁকি ব্যবস্থাপনা, নিজের সীমা নির্ধারণ করেন এবং প্রত্যেকটি ট্রেডের জন্য সম্ভাব্য ক্ষতি সীমিত রাখতে পরামর্শ দেন। এছাড়াও পার্কারের মানসিকতা, শৃঙ্খলা গুরুত্বপূর্ণর উপর জোর দেন। অর্থাৎ তিনি দেখিয়েছেন যে ট্রেডিংয়ের সময় যদি আপনার মানসিক চাপ বেশি হয় অথবা নিয়মিত অভ্যাস না থাকে তাহলে আপনি সহজেই বড় ভুল করতে পারেন। তাই দিনের কাজ চালিয়ে যাওয়া, নিয়মিত সময়সূচি মেনে চলা এবং ছোট ও নিয়ন্ত্রিত ট্রেডে মনোযোগী দেওয়া, এগুলো তাকে বাজারে সফল করতে সাহায্য করবে। অর্থাৎ এই চ্যাপ্টারটি থেকে পার্কার যে বিষয়টি আমাদের শিক্ষামূলক হিসাবে গ্রহণ করতে বলেছেন সেটি হলো, অধ্যায়টি আমাদের শেখায় যে ট্রেডিং কোনো জায়গায় বা বড় ঝুঁকি এক রাতে সাফল্য অর্জনের কোনো উপায় নেই, বরং এটি দীর্ঘমেয়াদী ছোট ছোট টার্গেট নিয়ে সেইভাবে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে হবে ও দিন শেষে বড় রকমের একটি সফলতা অর্জন করা সম্ভব। স্থিতিশীল আয় উৎস, বাজার রেখে ধৈর্য, নিয়মিত অনুশীলন, ঝুঁকি ব্যবস্থাপনা, ঝুঁকি সীমাবদ্ধকরণ ও মানসিক শৃঙ্খলা মেনে চলাই দীর্ঘমেয়াদী সাফল্যর চাবিকাঠি। অধ্যায় 10, মাইকেল কিয়ান। জ্যাক ডি সোহাগারের বই আননন মার্কেট উইজারের 10ম অধ্যায়ে মাইকেল কিয়ানের ট্রেডিং কৌশল ও দর্শন বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। কিয়ান একজন একক ট্রেডার হিসেবে স্টিল রোড ক্যাপিটাল পরিচালনা করেন এবং তার ট্রেডিং পদ্ধতি অন্যান্য ট্রেডারদের থেকে সম্পূর্ণ ভিন্ন ও অনন্য। পেশাগত যাত্রা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি। নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় স্টক মার্কেট বিনিয়োগ শুরু করেন মাইকেল কিয়ান। দশকব্যাপী আর্থিক
সেবা খাতে কাজ করার পর লন্ডনে গিয়ে তিনি স্টিল রড ক্যাপিটাল প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি 8 মিলিয়ন সম্পদ পরিচালনা করেন এবং তার বার্ষিক গড় রিটার্ন 29%। এটি 50-এর তুলনায় প্রায় 3 গুণ বেশি। অর্থাৎ কিয়ান ট্রেডিং কৌশল মূলত দুটি মূল স্তম্ভের উপর ভিত্তি করে গড়ে ওঠে। 1 দীর্ঘমেয়াদী পজিশন আর 2 স্বল্পমেয়াদী ইভেন্ট ভিত্তিক ট্রেডিং সিস্টেম। যেমন দীর্ঘমেয়াদী পজিশন প্রায় 60% পোর্টফোলিও ছোট মূলধন উচ্চ উন্নতি স্টকগুলিতে তিনি বিনিয়োগ করেন। আর অপরটি হলো স্বল্পমেয়াদী ইভেন্ট ভিত্তিক ট্রেডিং, বায়োটেক স্টকগুলির শর্ট পজিশন গ্রহণ করা, বিশেষ করে ক্লিনিক্যাল ট্রায়াল বা কর্পোরেট ঘোষণার পরবর্তী সময়। এই দুটি কৌশল একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, যা পোর্টফোলিও ঝুঁকি কমাতে সাহায্য করে। রিস্ক ম্যানেজমেন্ট অর্থাৎ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিকতা। কিয়ান তার ট্রেডিংয়ে ঝুঁকি ব্যবস্থাপনাতে অত্যন্ত গুরুত্ব ও জোর দেন। তিনি প্রতিটি ট্রেডের ক্ষতির সীমা নির্ধারণ করেন, পোর্টফোলিও তার ঝুঁকি নিয়ন্ত্রণ করেন। তার মানসিক গেট টু পেন অনুপাত অর্থাৎ 2.86, যা তাকে 500-এর 0.96-এর তুলনায় অনেক বেশি। অর্থাৎ তিনি বিশ্বাস করেন যে সফল ট্রেডারদের হাতে নিজের কৌশল ও সিদ্ধান্তর প্রতি পূর্ণ দায়িত্ব নিতে হয়। এছাড়া তিনি ট্রেডিংয়ের একটি পেশা হিসাবে গ্রহণ করেন এবং তা প্রতি ভালোবাসা ও প্রতিশ্রুতিবদ্ধ হিসাবে তিনি কাজ করার চেষ্টা করেন। ট্রেডিংয়ের মৌলিক কিছু পার্ট তিনি দেখিয়েছেন, যেমন মাইকেল কিয়ানের অভিজ্ঞতা থেকে তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। দ্বৈত কৌশলের ব্যবহার, দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী কৌশলের সমন্বয় পোর্টফোলিও ঝুঁকি কমাতে সাহায্য করে। আর ঝুঁকি নিয়ন্ত্রণ, প্রতিটি ট্রেডের ক্ষতির সীমা নির্ধারণ ও পোর্টফোলিওর স্তরে ঝুঁকি নিয়ন্ত্রণ অপরিহার্য। আর একটি হলো নিজের কৌশলের প্রতি দায়িত্ব, নিজের সীমাবদ্ধ ও কৌশলের প্রতি পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হবে। আরেকটি হলো প্রতিশ্রুতি ও ভালোবাসা, ট্রেডিংকে একটি পেশা হিসাবে গ্রহণ করে তার প্রতি পূর্ণ শ্রদ্ধা, নিষ্ঠা, ভালোবাসা ও দায়িত্ববোধ ও প্রতিশ্রুতি মেনে কাজ করতে হবে। মাইকেল কিয়ানের কৌশল, দর্শন ও ট্রেডিংয়ের সফলতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তার অভিজ্ঞতা থেকে শেখায় যে ট্রেডিংয়ের জন্য অমূল্য সম্পদ হিসাবে তার যে বিশেষ গুণগুলো তুলে ধরা হয়েছে সেগুলোর উপর তিনি পূর্ণ নিষ্ঠা ও ধৈর্য ও প্রতিশ্রুতি ও দায়িত্ববদ্ধ নিয়ে কাজ করে সফলতা অর্জন করেছেন। অধ্যায় 11। পাভেল ক্রেইজি একজন সাধারণ মানুষ ছিলেন, যিনি প্রাথমিকভাবে হোটেলের বেলহফ হিসাবে কাজ করতেন। তবুও তিনি তার ধৈর্য, অধ্যবসায় ও বাজারের প্রতি গভীর অনুধাবনের মাধ্যমে ফাইন্যান্সিয়াল মার্কেটে অসাধারণ সফলতা অর্জন করেছেন। এই অধ্যায়ে দেখানো হয়েছে যে কোনো বড় শিক্ষা বা বিশেষ প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড ছাড়াও একজন সাধারণ ও নিত্যই সাধারণ মানুষ যদি কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাবদ্ধ কৌশল অবলম্বন করে তাহলে তিনি পেশাদার ট্রেডারদের থেকেও ভালো ফলাফল অর্জন করতে পারেন। পাভেল ট্রেডিং কৌশল মূলত ধৈর্য ও ধারাবাহিকতার উপর ভিত্তি করে। তিনি প্রথমে 20,000 অ্যামাউন্ট অর্থাৎ $20,000 অ্যামাউন্ট দিয়ে শুরু করেন, যা এক পর্যায়ে 80% ক্ষতির মুখে অনেকটাই তিনি হাল ছেড়ে দেন। কিন্তু পাভেল নতুন উদ্যমে আবার $27,000 দিয়ে শুরু করেন এবং এক বছরে তা দ্বিগুণ করতে সক্ষম হন। এটি প্রমাণ করে যে ট্রেডিং ধারাবাহিকতা, শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে আরও জোর দেওয়া হয়েছে যে বিষয়টির উপর, সেটি হলো বাজারের নিয়মিত অধ্যয়ন, নিজের কৌশল নিরীক্ষা, পরীক্ষা ও তার উপর গুরুত্ব দেওয়া। পাভেল ক্রমাগত ট্রেডিং কৌশল পর্যালোচনা করতেন, সেখান থেকে তিনি শিখিয়েছিলেন যে কোন কৌশল কার্যকরী ও কোনটি ব্যর্থ। তিনি মূলত ট্রেন্ড ফলোয়িং ও প্রাইস অ্যাকশন এর উপর বিশ্বাসী ছিলেন, যা তাকে বড় ক্ষতি থেকে রক্ষা করত ও দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল লাভ করতে সাহায্য করত। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানসিক নিয়ন্ত্রণ।
পাভেল বাজারের উত্থান পতন এবং ক্ষতির সময় কখনো আতঙ্কিত হননি। তিনি জানতেন যে বাজারের ক্ষতি স্বাভাবিক, নর্মাল একটি সিচুয়েশন এবং সঠিক কৌশল অবলম্বন করলে লং টাইম প্রফিট করা সম্ভব। এই মানসিক স্থিতিশীলতা তাকে পেশাদারদের সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করতে সক্ষম করেছে। পাভেল ক্রেজির গল্প থেকে আমরা যে বিষয়টি শিক্ষামূলক হিসাবে গ্রহণ করতে পারি সেটি হলো সাফল্য শুধুমাত্র টেকনিক্যাল জ্ঞান নয়, বরং ধৈর্য, মানসিকতা, ধীরতা ও শৃঙ্খলাবদ্ধ নিয়মিত অধ্যয়নের মাধ্যমে আসে। তিনি দেখিয়েছেন যে সাধারণ মানুষ যদি কঠোর মনোভাব কৌশল গ্রহণ করে তাহলে তিনি মার্কেট পেশাদারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করতে সক্ষম হন। এই অধ্যায়ে ট্রেডারদের জন্য একটি প্রেরণামূলক গল্প যা ধৈর্য, নিয়মিত অধ্যয়ন ও মানসিক নিয়ন্ত্রণের গুরুত্বের উপর জোর দেয়। বইটির সর্বশেষ অধ্যায়টি হলো অধ্যায় 12, যেখানে তিনি সামগ্রিক বিষয়গুলো তুলে ধরেছেন বা আমরা কনক্লুশনও বলতে পারি। এই অধ্যায়ে জ্যাক ডি শোগার মূলত বইয়ের সকল ট্রেডারদের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ সংক্ষেপণ উপস্থাপন করেছেন। এটি শুধুমাত্র ট্রেডিং কৌশল নয়, বরং মানসিকতা, ঝুঁকি ব্যবস্থাপনা, নিজেকে জানার ভিতরে গভীর অন্তর্দৃষ্টির উপর কেন্দ্রিত ফোকাস। বইয়ের পূর্ববর্তী অধ্যায়গুলো প্রতিটি ট্রেডের কাহিনী ও তাদের সফলতার গল্প বিশ্লেষণ করা হয়েছে। এই অধ্যায়ের সমস্ত শিক্ষাকে তিনি 46টি সেপারেট টার্ম হিসেবে রূপান্তরিত করা হয়েছে, যা যে কোনো ট্রেডারদের জন্য একটি মূল্যবান নির্দেশিকা। প্রথমত তিনি জোর দিয়েছেন নিজেকে চেনার উপরে। ট্রেডাররা নিজেদের শক্তি, দুর্বলতা, ঝুঁকি, সহনশীলতা ও মানসিকতার উপর সীমাবদ্ধ সম্পর্কে সচেতন হতে হবে। এটি তাদের কৌশল ও বাজারের সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। জ্যাক ডি শোগার বলেছেন, আপনি যদি নিজের সুবিধা জানেন এবং নিজের সীমা মেনে চলেন তবে বাজারের চাপে হারানোর সম্ভাবনা অনেকটাই কমে যায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো ঝুঁকি ব্যবস্থাপনা। প্রতিটি ট্রেডার, ছোট বা বড়, তাদের ক্ষতি সীমিত করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করেন। বইয়ে বিভিন্ন ট্রেডারদের উদাহরণে দেওয়া হয়েছে যে ঝুঁকি সীমিত রেখে বাজারে সফল হয়েছেন অনেকেই। শোগারের মতে লাভের চেয়ে ক্ষতি নিয়ন্ত্রণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি ক্ষতি সহজেই পুনরুদ্ধারযোগ্য, কিন্তু অতিরিক্ত ক্ষতি আপনার ট্রেডিং ক্যারিয়ার সম্পূর্ণরূপে শেষ করে দিতে পারে। তৃতীয় হলো মানসিক স্থিতিশীলতা এবং ধৈর্য। জ্যাক ডি শোগার বলেছেন, মার্কেট ওঠানামা এবং অপ্রত্যাশিত পরিস্থিতিতে মানসিক স্থিতিশীলতা থাকা অপরিহার্য। অনেক ট্রেডার তাদের স্বাভাবিক মানসিক চাপে অমনোযোগী হয় না, বরং তা পরিকল্পনা অনুযায়ী চলেন এবং বাজারে সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেন। চতুর্থটি হলো নির্দিষ্ট কৌশল ও পরিকল্পনার উপর বিশ্বাস। প্রতিটি সফল ট্রেডারদের নিজস্ব একটি ট্রেডিং ফ্রেমওয়ার্ক থাকে, তা তাদের বাজারের প্রতিটি ঝুঁকি ও সুযোগ নিয়ন্ত্রণ করে সিদ্ধান্ত নেয়। শোগার বলেন, যতই বাজার অস্থির হোক না কেন, একটি সুপরিকল্পিত কৌশল আপনাকে সঠিক পথে রাখবে। পঞ্চমটি হল নিরন্তর শিক্ষা ও বাজারের সাথে খাপ খাইয়ে নেওয়া। জ্যাক ডি শোগার প্রতিটি ট্রেডারের উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে যারা নতুন কৌশল, প্রযুক্তি ও তথ্যর সঙ্গে নিজেকে আপডেটেড রাখেন তারা দীর্ঘমেয়াদী সফল হন। ও সর্বশেষে এই চ্যাপ্টারটির যে বিষয়টি তিনি খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছেন সেটি হলো ট্রেডিং কেবল কৌশল নয়, বরং এটি একটি সমন্বিত প্রক্রিয়া যেখানে মানসিকতা, ঝুঁকি ব্যবস্থাপনা, ধৈর্য, নিয়মিত পর্যালোচনা ও সচেতনতা একসাথে কাজ করে। এটি নতুন ট্রেডারদের জন্য একটি নির্দেশিকা যা অভিজ্ঞ ও পুনরায় মনোযোগ দেওয়ার জন্য নিজেকে কাজ করতে সাহায্য করে।
অর্থাৎ অধ্যায়টিতে ট্রেডিংয়ের জগতে সফলতার জন্য একটা পূর্ণাঙ্গ গাইড। এটি শুধু লাভেরই কৌশল নয়, বরং নিজের চেনা, ঝুঁকি নিয়ন্ত্রণ ও মানসিক স্থিতিশীলতা, ধৈর্য, নিয়মিত শিক্ষার উপর জোর দেয়। বইয়ের উপসংহারে দেখানো হয়েছে যে বাজারে টিকে থাকার জন্য আপনাকে কৌশল, মানসিক শক্তি ও ধারাবাহিকতা বজায় রাখতে অবশ্যই হবে। জ্যাক ডি শোয়াগার তার বইতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দেখিয়েছে। আমরা এখন সেই উদাহরণগুলো দেখার চেষ্টা করব। আননোন মার্কেট উইজার্ড বইটিতে জ্যাক ডি শোয়াগার বেশ কিছু খুবই গুরুত্বপূর্ণ বাস্তবধর্মী ট্রেডিং ক্যারিয়ারের সাথে সামঞ্জস্য রেখে যে উদাহরণগুলো দেখানোর চেষ্টা করেছে তার ভিতর থেকে নাম্বার 1, পিটার ব্যান্ডেট। অর্থাৎ পিটার ব্যান্ডেট তার ক্যারিয়ারের প্রথম দিকে কয়েকটি বড় ক্ষতি ভোগ করেন, তবে তিনি ধৈর্য ধরে বাজারকে অ্যানালাইসিস করেন ও তার ধীর মতামত ও নমনীয় মনোভাব নীতি মেনে চলেন। এর অর্থ তিনি নিজের কৌশল বিশ্লেষণে ধীর থাকেন, কিন্তু বাজারের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে তার পদক্ষেপ পরিবর্তন করতে তিনি দ্বিধা করেননি। অর্থাৎ বাজারে কখনো কখনো আপনার ধারণা ঠিক উল্টো দিতে পারে। স্থিতিশীল ও নমনীয়তার সঙ্গে দীর্ঘমেয়াদী সফলতার চাবিকাঠি হিসেবে তিনি স্থির হয়ে তার পূর্ব লস করার সিস্টেমগুলোকে তিনি ফলো করে পুনরায় থেকে আবার বিবেচনা করেন এবং তিনি নতুন উদ্যমে আবার ট্রেড নেন ও সেখান থেকে তিনি সফলতা শুরু করেন। অর্থাৎ পিটার ব্যান্ডেটের তার একটি বিখ্যাত কথা আছে, সেটি হলো, যদি আপনি ভুল করেন, ফেল হন, তো শুরু থেকে আবার শুরু করুন, বোঝার চেষ্টা করুন কেন, কোথায় ভুল হয়েছে, তাহলে আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। পাভেল কেইদি $20,000 দিয়ে ট্রেড করেছিলেন ও তার পুরো পরিমাণ ক্ষতিতে চলে গিয়েছিল, কিন্তু তিনি হার মানেননি, বরং পরবর্তী বছরে তিনি 27,000 দিয়ে পুনরায় আবার ট্রেড করেন ও 1 বছরে তিনি সেটা দ্বিগুণ করতে সক্ষম হন। তিনি বাজারে দীর্ঘমেয়াদী ধৈর্য ও ধারাবাহিক কৌশল মেনে চলার জন্য বিশেষভাবে গুরুত্ব দেন। অর্থাৎ উদাহরণ 2-এ যে বিষয়টি আমাকে দেখানো হয়েছে সেটি হলো, ছোট ব্যর্থতা আপনাকে থামাতে পারবে না। ধৈর্য ও নিয়মিত কৌশল বজায় রাখলে আপনি সাফল্যতা অর্জন করতে অবশ্যই পারবেন। উদাহরণ 3, ডালজিৎ ডালিরাল। অর্থাৎ ডালজিৎ একটি কম্পিউটার সায়েন্স পটভূমি থেকে ট্রেডিং শুরু করেছিলেন। তিনি দ্রুত বুঝতে পেরেছিলেন যে সব ধরনের ট্রেডিং তার জন্য নয়। তিনি তার শক্তি ও সীমাবদ্ধতা চিহ্নিত করে কেবল সেগুলোর উপরই মনোযোগ দেন। উদাহরণস্বরূপ, কিন্তু কিছু ট্রেডকে অটোমেটেড করে ঝুঁকি হ্রাস করেছিলেন এবং নিয়মিত ফলাফল পর্যালোচনা করেছিলেন। অর্থাৎ যে বিষয়টি তিনি আমাদের শিক্ষামূলক হিসাবে উদাহরণটির ভিতরে দেখানোর চেষ্টা করেছেন সেটি হলো, নিজেকে বোঝা ও নিজের শক্তি অনুযায়ী কৌশল তৈরি করা ট্রেডিংয়ের সবচেয়ে বড় পার্থক্য আনতে সাহায্য করে। উদাহরণ 4, কিম কুলেন তার সফটওয়্যার দক্ষতার ব্যবহার করে বাজারে অ্যালগরিদমকে ট্রেডিং কৌশল তৈরি করেন। তিনি বড় ডেটা বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নেন, যা সাধারণ ট্রেডারদের তুলনায় অনেক দ্রুত এবং সঠিক হয়। উদাহরণস্বরূপ, তিনি একটি নির্দিষ্ট প্যাটার্নের শেয়ার কেনা ও বিক্রয় করার স্বয়ংক্রিয় একটি সিগন্যাল তৈরি করেছিলেন। অর্থাৎ প্রযুক্তি ও অ্যালগরিদম ব্যবহার করে বাজার বিশ্লেষণ করলে সিদ্ধান্ত নেওয়ার সময় তা ভুলের সম্ভাবনা অনেক কমে যায়। উদাহরণটির মাধ্যমে এইটাই দেখানোর চেষ্টা করেছে। ও তার বইতে যে 5ম এক্সাম্পলটি দেখানো হয়েছে সেটি হলো জেসন। অর্থাৎ জেসনের মানসিক স্থিতিশীলতা চাপ মোকাবেলা করার সিস্টেমটি। জেসন ট্রেডিং করার সময় মানসিক চাপ খুব বেশি অনুভব করতেন। তিনি মেডিটেশন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ব্যবহার করে মানসিক স্থিতিশীলতা বজায় রাখতেন। এর ফলে তিনি কঠিন সময়েও অযথা আবেগে ট্রেড বাতিল বা ভুল সিদ্ধান্ত নিতেন না। অর্থাৎ মানসিক স্থিতিশীলতা ট্রেডিংয়ের অপরিহার্য। মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। জ্যাক ডি শোয়াগারের আননোন মার্কেট উইজার্ড বইটির লাস্টে বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে।
এই কোশ্চেনগুলা ও তার অ্যান্সারগুলাই আমরা এখন দেখার চেষ্টা করব। যেমন কোশ্চেন নাম্বার 1, সফল ট্রেডারদের মূল বৈশিষ্ট্য কী? সফল ট্রেডারদের মূল বৈশিষ্ট্য সাধারণত আত্মবিশ্বাস, ধৈর্যশীল, ঝুঁকি সচেতনতা ও বাজারের গতিবিধি অনুযায়ী নিজেকে নমনীয় ও বিনয়ী রাখা ও নিজের কৌশল ও সীমাবদ্ধ সম্পর্কে সজাগ থাকা। এই বিষয়গুলো সঠিকভাবে যদি সিস্টেমেটিকভাবে কাজ করা যায় তাহলেই এইটাকেই বলা হয় সফল ট্রেডারদের বৈশিষ্ট্য। এছাড়াও পিটার ব্যান্ডেট ও অন্যান্য ট্রেডাররা দেখিয়েছেন যে মানসিক শক্তি, স্থিতিশীলতা ট্রেডিং প্রযুক্তি ও কৌশলের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোশ্চেন 2, নিজের শক্তি বলতে কি বোঝায়? এই কোশ্চেনটার যদি আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করি তাহলে বলতে পারি নিজের শক্তি বা নো ইয়োর এজ মানে হলো আপনি কোন ধরনের ট্রেডিংয়ে সবচেয়ে ভালো, কোন পরিস্থিতিতে ঝুঁকি নিতে পারবেন এবং আপনার কৌশল কোন বাজারে বেশি কার্যকর। অর্থাৎ ডালজিৎ রাড়িয়াল তার কৌশলে অটোমেটেড করে ঝুঁকি কমিয়ে এই নীতি অনুসরণ করতেন। কোশ্চেন 3, ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব কতটা? ঝুঁকি ব্যবস্থাপনা হলো প্রতিটি ট্রেডের সম্ভাব্য ক্ষতি সীমিত রাখা। রিচার্ড বার্গ ও অন্যান্য ট্রেডাররা প্রতিটি পজিশনের জন্য ঝুঁকি সীমাবদ্ধ রাখার মাধ্যমে দীর্ঘমেয়াদে স্থায়ী লাভ অর্জন করতেন। কোশ্চেন নাম্বার 4, ধৈর্য কেন গুরুত্বপূর্ণ? অর্থাৎ ট্রেডিংয়ের ধৈর্য মানে হলো বাজারের সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা ও অপ্রয়োজনীয় ট্রেড না করা। পাভেল ক্রেইজি তার ক্ষতির পর পুনরায় শুরু করে ধারাবাহিকভাবে ধৈর্য ধরে কাজ করে বছরে উল্লেখযোগ্যভাবে লাভ ও সফলতা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। কোশ্চেন নাম্বার 5, মানসিক চাপ কমানোর উপায় কী? মানসিক চাপ কমানোর উপায় তার বইতে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটি হলো মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে হতে পারে। বাজারে ছোট ওঠাপড়ার প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানো, পরিকল্পিত অনুযায়ী ট্রেড করা। অর্থাৎ জেসন ও অন্যান্য ট্রেডাররা দেখিয়েছেন যে মানসিক স্থিতিশীলতার ভুল সিদ্ধান্ত এড়াতে সহায়ক হিসাবে কাজ করে। কোশ্চেন 6, প্রযুক্তি ও ট্রেডিং কিভাবে সাহায্য করে? উত্তর হলো অ্যালগোরিদম ট্রেডিংকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে, বাজার বিশ্লেষণে সাহায্য করে। এছাড়াও ট্রেডিং কৌশল অটোমেটেড করা সম্ভব। কিম কুলেন তার সফটওয়্যার ব্যবহার করে বাজারের গতিবিধি বিশ্লেষণ করে সঠিক সময়ে সিদ্ধান্ত নেন। ও সর্বশেষ কোশ্চেনটি হলো নাম্বার 7, একটি নতুন ট্রেডারদের জন্য মূল পরামর্শ কী? উত্তরটি হলো নিজের কৌশল তৈরি করা, ঝুঁকি সীমাবদ্ধ রাখা, ধারাবাহিকভাবে শেখার মানসিকতা অভিজ্ঞতা অর্জন করা, আর মেন্টালিটি অর্থাৎ মানসিকতা স্থিতিশীলতা ও বজায় রাখা, শান্ত রাখা ও বাজারের পরিবর্তনের সাথে নিজেকে আপডেটেড ও নমনীয় করে রাখা। এরই মাধ্যমে আমরা জ্যাক সোয়াগারের আননোন মার্কেট উইজার্ড বইয়ের পরবর্তী চ্যাপ্টারগুলো দেখার চেষ্টা করেছি ও এরই সাথে বইয়ের যে গুরুত্বপূর্ণ 5টি এক্সাম্পল দেওয়া আছে সেই এক্সাম্পলগুলো ও বইয়ের লাস্টে যে কোশ্চেনগুলো দেওয়া আছে 7টি কোশ্চেন আমরা 7টি কোশ্চেনও দেখার চেষ্টা করেছি। আজকে সম্পূর্ণ যে অডিও বুকটা আমরা এটা পার্ট 2 আকারে পাবলিশ করব ও পার্ট 1 আকারে আমাদের প্রথম 6টি চ্যাপ্টারের অডিও বুক দেওয়া আছে। আমরা এরই মাধ্যমে সম্পূর্ণ বইয়ের চ্যাপ্টার বাই চ্যাপ্টার অডিও বুক, বইয়ের এক্সাম্পলগুলো ও বইয়ের কোশ্চেনারিজ ও অ্যান্সার সম্পূর্ণ বইটি কমপ্লিট করেছি। আশা করি আপনারা এই বইয়ের থেকে ট্রেডিং জগতের যে সাইকোলজিক্যাল সিস্টেম ও নলেজটা আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে। আশা করি আজকের এই অডিও বুকটি আপনাদের খুবই ভালো লাগবে ও এখান থেকে আপনাদের অনেক কিছু শেখা ও ফাইন্যান্সিয়াল জার্নিতে স্টক মার্কেট, ট্রেডিং মার্কেট, ইনভেস্টিংয়ের আপনাদের খুবই হেল্প করবে। আপনারা যদি আমাদের ফাইন্যান্সিয়াল জার্নি চ্যানেলটির সাথে আপডেটেড থাকতে চান
তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা নোটিস করে রাখবেন, বেল বাটনটি অন করে রাখবেন ও সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে আমরা একটি টার্গেট নিয়ে এই চ্যানেলটি যাত্রা শুরু করেছি। এখানে আপনি সকল প্রকার ফাইন্যান্সিয়াল ক্যাটাগরির বইগুলো পাবেন, যেটা ইন্টারন্যাশনালি মার্কেটে। আমাদের চ্যানেলটি সম্পূর্ণ আমাদের একটি টিম দ্বারা পরিচালনা হয়। এখানে কোনো রোবোটিক সিস্টেম ইউজ করা হয় না, যাতে আপনি হিউম্যান টাচ ও একটি হিউম্যান বা একটি সঠিক অ্যানালাইসিস এর সব মাধ্যমে আপনি বইগুলোর সঠিক জ্ঞান ও গভীরতা সম্পর্কে জানতে পারবেন, যেটা আপনাকে বাস্তবধর্মী শিক্ষা তো ব্যক্তিগত জীবনে সফলতা অর্জনের জন্য ও ফাইন্যান্সিয়াল জার্নি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, ফাইন্যান্সিয়াল লিটারেসি ও ফাইন্যান্সিয়াল নলেজে আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে। আমরা এই বিশ্বাস করি। আমরা একটি বৃহৎ কমিউনিটি গঠন করার জন্য এই অডিলা বুকস চ্যানেলটি যাত্রা শুরু করেছি। আপনারা আসুন, আমাদের সঙ্গে যুক্ত হন। এটা আমাদের একটি ফ্যামিলি। আপনারা এই ফ্যামিলির সকল সদস্য। এই মনোভাব নিয়ে চলুন আমরা একটু একটু করে ফাইন্যান্সিয়াল লিটারেসির জ্ঞানটাকে বৃহৎ করি, বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করি। আশা করি নতুন একটি এপিসোড নিয়ে খুব শীঘ্রই আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ও আমাদের অক্লান্ত পরিশ্রম অডিল্যাব টিম আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। নতুন একটি এপিসোড আসা পর্যন্ত আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।